আসসালামু আলাইকুম। চলে এলাম রাজকন্যা চন্দ্রাবতীর তৃতীয় পর্বে। এই পর্বের আগে আমি কিছু কথা বলতে চাই। আমার ভিডিওতে বেশি একটা ভিউজ আসছে না আর সাবস্ক্রাইবও আসছে না। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন। শুরু করা যাক গল্প। চন্দ্রাবতী হকচকিয়ে উঠে পড়ে এবং দেখে রামকৃষ্ণ এখনো ঘুমাচ্ছে। সে বুঝতে পারে পুরোটাকে স্বপ্ন ছিল এবং অশরীরটি ঠিকই বলেছিল যে সে তার আত্মা আলাদা হয়ে গিয়েছে। এরপরে কেটে যায় বছর কিন্তু চন্দ্রাবতীর সাথে এই ঘটনার পুনরাবৃত্তি হয় না এবং এই কয়েক বছরের মধ্যে মহারানী পদ্মাবতী আবার অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং যুবরানী চন্দ্রাবতীর একটি ফুটফুটে ননদ হয়। রাজকন্যা চন্দ্রাবতী অনেক খুশি হয় এবং সে অনেক খুশি হয়, কিন্তু তার নামকরণ করা হয় রাজকন্যা কান্তাবতী। রাজকন্যা কান্তাবতীর জন্মের পরেই রাজপুত্র রামকৃষ্ণ এবং মহারাজ রামমোহন বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেন। এই বাণিজ্যটা ছিল অনেক দীর্ঘ 2 বছরের। রাজকন্যা চন্দ্রাবতী যুবরাজ রামকৃষ্ণকে যেতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু কিছু করার ছিল না। তাই মহারাজ রামমোহন ও যুবরাজ রামকৃষ্ণ 2 বছরের বাণিজ্যের জন্য রওনা দেন এবং প্রাসাদ শূন্য পড়ে যায় এবং কৃষ্ণনগর চলে যায় রানীর নির্ভরশীলতায়। আর রাজকন্যা চন্দ্রাবতী ছিল ভীষণ বুদ্ধিমতী। সে তলোয়ার চালনায় অনেক ভালো ছিল এবং তলোয়ার চালনায় তাকে বলা হতো সব থেকে দক্ষ গুরু। তাকে গুরুর আসলেও বসাতে কেউ দ্বিধাবোধ করতো না, কারণ রাজকন্যা চন্দ্রাবতী গুরুর আগে বেশি ভালো তলোয়ার চালাতো। রাজকন্যা চন্দ্রাবতীকে বলা হতো একজন কবি এবং বিদ্রোহী রাজকন্যা। রাজকন্যা চন্দ্রাবতী সে বছর ঘুরে গেলেও সে সেই রাতের রহস্যময় ওই মায়াজলের কথা ভুলতে পারে না এবং একজন সব থেকে বয়স্ক দাসী, যে কিনা বছরের পর বছর রাজপ্রাসাদের কাজ করছিল এবং মহারানীর খাস দাসী, সে রাজকন্যা চন্দ্রাবতীকে বলে যে সে যেন বুঝে শুনে এই রাজ্যের সব পদক্ষেপ নেয়, কারণ এই রাজ্য তেমন একটা ভালো না। রাজকন্যা চন্দ্রাবতী অনেক অবাক হয়ে যায় এবং বলে, কেন এরকম হবে? রাজকন্যা চন্দ্রাবতী অবাক হয়ে যায়, কারণ সে রাজপুত্র রামকৃষ্ণকে ছোটবেলা থেকে চেনে। তার মধ্যে সে কোনো অস্বাভাবিক কিছুই লক্ষ্য করেনি। তারপর দাসী সতর্ক করে দেয় এবং বলে, এই রাজ্যটি ভালো, কিন্তু এই রাজ্যটি নিরাপদ শুধুমাত্র রাজা রাজপুত্র যুবরাজদের জন্যই, কারণ এই রাজ্যে
আহ, পূর্বপুরুষরা নারীকে বিষ মনে করত এবং মনে করত নারী হচ্ছে ভোগের বস্তু। রাজকন্যা চন্দ্রপতি অবাক হয়ে যায়, বললে যে কি প্রমাণ আছে? বলল প্রমাণটা এটাই, হিমালয় রাজ্যের রাজকন্যা কিরমা এবং কৃষ্ণনগর রাজ্যের রাজকন্যা মালিশা এবং হিমালয় রাজ্যের এবং এ রাজ্যের প্রথম বধূরানী বা যুবরানী কিরণী। রাজকন্যা চন্দ্রপতি বলল এটাই সত্য যে এই রাজ্যের কোনো রাজকন্যা ছিল না কান্তাবতী বাদে, কারণ মালিশা নামের কোনো রাজকন্যা ছিল না। হিমালয় রাজ্যেও রাজকন্যা চন্দ্রবতীর আগে কোনো আর পদ্মাবতীর আগে কোনো রাজকন্যা ছিল না, এটাই হচ্ছে চিরন্তন সত্য। তখন দাসী বলল যে আপনার জানা মতে সব কিছুই আপনি জানেন, কিন্তু কিছুই আপনি হিমালয়ের রাজ্য কৃষ্ণনগর রাজ্যের কোনো ইতিহাসই জানেন না। সময়ের সাথে সাথে আপনিও পস্তাতে পারেন। এক গভীর অরণ্যে যা হচ্ছে আগের বধূরানী মণিমালার সাথে হয়েছিল। রাজকন্যা চন্দ্রবতী অবাক হয়ে যায় এবং বলে কি বিশ্বাসঘাতকতা? বলে বিশ্বাসঘাতকতা আমার সাথে হবে না, এটা আমি জানি। এভাবে করে ওই পুরনো দাসী ও যুবরানী চন্দ্রবতীর উপর অনেক তর্ক বিতর্ক হয় এবং ওই অভিজ্ঞ দাসী বলে যে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি যে আপনি কিছু সময় দেন আমাকে। চন্দ্রবতীও রাজি হয়ে যায় এবং তারা প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তেই নেওয়া শুরু করে এবং দাসী আর পদ্মাবতী আর দাসী চন্দ্রবতী আর পদ্মাবতীকেও সতর্ক করে দেয় এবং পদ্মাবতী সব শুনে অবাক হয়ে যায়। রামমোহনের আগের বধূ ছিল মণিমালা, কিন্তু তাকে কি সে মন থেকে ভালোবাসতো কি না এটা কখনো জানেনি মহারানী পদ্মাবতী। মহারানী পদ্মাবতী অনেক অবাক হয়ে যায় এবং বলে যে আচ্ছা প্রতিটি পদক্ষেপ সে ভেবেচিন্তেই নেবে। তারপর রাজকন্যা চন্দ্রবতী বলে একটা কথা হচ্ছে আমি বাসর রাতে যেগুলো হয়েছিল চন্দ্রবতী সব খুলে বলে। তখনই পদ্মাবতী অবাক হয়েছে এবং অভিজ্ঞ দাসী বলে ওটা হচ্ছে মায়াজল। রাজকন্যা মালিশা এবং মণিমালা আর যুবরানী কিরণী ওখানেই গায়েব হয়ে গিয়েছে এবং কিরমাও ওখানে সন্ন্যাসী এবং মালিশাও সন্ন্যাসী। তারা মৃত্যুবরণ করেনি, তারা বেঁচে আছে। রাজা বিষ্ণুর কিছু কুকর্ম ছিল, যে সে কুকর্মে পর থেকে সারা রাজ্য তার কুকর্ম কিভাবে যেন ভুলে যায়, কিন্তু ভুলতে পারেনি অভিজ্ঞ দাসী। মহারানী পদ্মাবতী অনেক অবাক হয়ে যায় এবং বলে যে তোমার কাছে কি প্রমাণ রয়েছে? বলে যে চন্দ্রাবতীও একই কথা বলেছিল, কিন্তু কিছুদিন সময় চেয়েছে, তার কিছুদিন সময় চায় অভিজ্ঞ দাসী। এবং বলে যে পদ্মাবতী অতটা ঠকতে না পারলেও চন্দ্রাবতী হয়তো ঠকবে, কারণ রাজপুত্র রামকৃষ্ণের যৌবনকালের জীবনসঙ্গী তিনি। এটা শুনে চন্দ্রবতী অবাক, বলে যৌবনের জীবনসঙ্গী কি ঠকে? বলে যে হ্যাঁ, বৃদ্ধকালের জীবনসঙ্গী ক্ষণিকের জন্যই থাকে। তা শুনে চন্দ্রবতী অনেক অবাক হয়ে যায় এবং বলে যে না, এটা বিশ্বাস করার মতো নয়।
বলে যে হয়তো বিশ্বাস করার মতো নয়, আপনার সাথে না হয় এটাই আমরা দোয়া করি। এই ঘটনারও বছর ঘুরেছে এবং বছর ঘুরতে ঘুরতে চন্দ্রাবতী একদিন অন্তঃসত্ত্বা হয় এবং খুশিতে রোল পড়ে যায় কৃষ্ণনগরে। তখন রামকৃষ্ণ একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ রামকৃষ্ণ ফিরেছে মাত্র 4 মাস হয়েছে। সে কিভাবে অন্তঃসত্ত্বা হয়? কিন্তু পদ্মাবতী বলে যে সে তার সাথে সাথেই ছিল, কোনো সে বাইরেও বের হয়নি এই 2 বছরে। তখন রামকৃষ্ণ সন্দেহ কাটে। চন্দ্রাবতীর চোখ বেয়ে জল বের হতে, অশ্রু বের হতে চেয়েছিল, কারণ তাকে বিশ্বাস করেনি রামকৃষ্ণ। তো রামকৃষ্ণ চন্দ্রাবতীর কাছে ক্ষমা চায় অবিশ্বাসের জন্য। চন্দ্রাবতীও সরল মনে ক্ষমা করে দেয়। এটাই শেষ ছিল না। তারপর বছর ঘুরতে থাকে, চন্দ্রাবতীর খারাপ সময় আসে এবং এক দূষিত হওয়া বইতে শুরু করে কৃষ্ণনগরে, এবং চন্দ্রাবতী হঠাৎ করে গায়েব হয়ে যায়। কান্দাবতী বড় হয়েছিল। কান্দাবতী কান্দাবতী অবাক হয়ে যায়। তারপর চন্দ্রাবতী মরুভূমির রাজ্যে আটকে যায় এবং একটা অসুরী বুড়ি বলতে থাকে যে মায়াজলের কথা বিশ্বাস করোনি। এই কথা কি বিশ্বাস করো যে তুমি এখন মরুভূমি রাজ্যে আটকে আছো? তোমারই তোমারই তুমি যে রাজ্যের রানী, সে রাজ্যের কুকর্মের জন্য। বলে কেন? বলে যে আমি রাজকন্যা মালিশা, যার কথা তুমি শুনেছ। আমি তোমার ফুপি শাশুড়ি। এটা শুনে সে অবাক হয়, বলে যে আদৌ কি কোনো ফুপি ছিল রামকৃষ্ণ? বলে ছিল না তোমার মতে, কিন্তু আছে। তোমার যমজ বোন আছে, যে এখন তোমার মতোই এই জগতে আটকে আছে। তখন চন্দ্রবতী একটু অবাক হয়ে বলে যে কিভাবে? সে বলে একভাবেই। এটা তোমার জানার কোনো দরকার নেই। এই কথা শুনে সে একটু রেগেই যায় এবং বলে যে কি বললে? বলে যে চুপ করো, না হয় মুক্তি পাবে না। তখন চন্দ্রবতী একটু হকচকিয়ে যায়। তো মালিশা ওকে অনেক বোঝায় এবং মালিশা তার আসল রূপে এবং প্রথমবারের জন্য মতো সামনে আসে। তারপর চন্দ্রবতী অবাক হয়ে যায়। সে দেখেছিল প্রাসাদে তার মতো এক হুবহু ছবির নারিনী ছবি লেখা আছে, আর ওখানে লেখা ছিল রাজকন্যা মালিশা, নিখোঁজ 1304। তখন বলে যে আপনি কি ভূত? তখনই বলে যে না, আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছি, ভূত না। মালিশা বলে যে আমি তোমার বড় বোনের বয়সী, তোমার ফুপির বয়সী, তাই আমি ভূত না। তখন চন্দ্রবতী বলে কেন? বলে যে তুমি বিশ্বাস করো না আমার রাজবংশকে। আমিও প্রচুর বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করো
প্রচুর, কিন্তু এক টাইমে আমার বাবার সব কথা শুনে আমি অবাক হয়ে যাই এবং হঠাৎ করে রাজ্যবাসী বাবার কুকর্ম ভুলে যায় কিন্তু আমি ভুলতে পারিনি। বাবা রেগে যায় এবং বলে বাবা আমাকে তার কুকর্ম ঢাকার জন্য আমাকে বন্দি করে ফেলে মায়া জলের বোতলে, কারণ সে ছিল তার প্রেমে হাবুডুবু খেত এক অতি শক্তিশালী পরী নিশালা। সে কি না সে হচ্ছে তার কথায় উঠতো বসতো। সে এখন পরিমাতা এবং পরবর্তী পরিণামী হতেই পারে তার মাতা। চন্দ্রবতী বলে যে এটা কি সত্যি? ওইদিকে রামকৃষ্ণ চন্দ্রবতীর জন্য অনেক আপদ হয়ে পড়ে এবং এভাবেই কেটে যায় 1 দশক। এরপরে রামকৃষ্ণ অনেক ভেঙে পড়ে, দুঃখের লীলায় করে। তখনই সে একটি গান প্লে হয়, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে পড়ে যায়, শুকনো পাতার মরমরে সুর, কত যে সুর বেদনার, দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে খবরের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে, রয়ে যায় অগোচরে, দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়। কেউ তো জানি না প্রাণের আকুতি, বারে বারে সে কি চায়, শুকনো পাতার বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়। রামকৃষ্ণ অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। তারপর হঠাৎ করে চন্দ্রবতী কোথা থেকে যেন চলে আসে, আর রামকৃষ্ণ ফ্লিপেন্ট ভেবেও তাও চন্দ্রবতীকে জড়িয়ে ধরে এবং সে বুঝতেই পারে যে চন্দ্রবতী ফিরে এসেছে এবং চন্দ্রবতীর হাতে ছিল 2 বছরের কন্যা, যার নামকরণ করা হয় রাজকন্যা মায়াবতী। এতেই রাজকন্যা চন্দ্রবতীর পার্ট 2 শেষ হয়। নেক্সট ভিডিও পেতে চাইলে প্লিজ 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 সাবস্ক্রাইব করেন। না হয় আমি আচ্ছা, আপনার আমার ভিডিওতে বেশি একটা ভিউ হচ্ছে না, প্লিজ সাবস্ক্রাইব করেন। না হয় 20টা, সেদিন থেকে 20টা সাবস্ক্রাইবার 20টাই আছে, প্লিজ সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব না করে দৌড় দিয়ে চলে যান, কিন্তু পরবর্তী ভিডিও আসলে তো মিস করে যেতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করেন।